আমরা 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল সলভ করব। পেজ নাম্বার 292 থেকে 293 এর মধ্যে আছে অবশ্যই ভৌতবিজ্ঞানের পোর্শন। আমরা দেখে নাও। প্রথমে আমরা শর্ট প্রশ্নগুলো সলভ করব। বড় প্রশ্নগুলো আমি তোমাদেরকে পেজ নাম্বার বলে দিয়েছি, সেই পেজ নাম্বার অনুসারে তোমরা কিন্তু দেখে নেবে, কারণ আমি তোমাদের বড় প্রশ্নগুলো আমি তোমাদের পেজ নাম্বার উল্লেখ করেছি, সেই পেজ নাম্বার অনুসারে তোমরা কিন্তু উত্তরগুলো দেখে নেবে। দেখে নাও, প্রথম চলে আসছি, দেখে নাও। আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল। দেখে নাও প্রথম প্রশ্ন, সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না এমন একটি দৈর্ঘ্য 3.1 মাপা যায়, 4.5 মাপা যায়, 3.12 মাপা যায় না, 8.8 মাপা যায়। তাহলে আমরা বলবো অপশান সি বলবো। অপশান সি হলো 3.12 সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায় না। বলের মাত্রিক সংকেত আমরা জানি বল ভর ইন্টু ত্বরণ, তাহলে mL/T⁻²। তাহলে এটা হলো, দেখো এটা নয়, তাহলে অপশান বি হবে mL/T⁻²। এটা হলো বলের মাত্রিক সংকেত, অপশান বি বলবো। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য, অপশান এ সান্দ্রতা, অপশান বি পৃষ্ঠটান, অপশান সি প্লবতা, অপশান ডি ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে জলের ফোঁটা গোলাকার হয়, এটা আমরা বলবো পৃষ্ঠটানের জন্য। তারপর দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে ইলেকট্রন, এটা আমরা অপশান সি বলবো। তারপরে দেখে নাও যে 1 মোল NH3 এর ভর, 1 মোল NH3 এর ভর আমরা কত বলবো, সেটা আমরা বলবো 17 গ্রাম, অর্থাৎ অপশান বি বলবো। 5এরটা দেখে নাও, NH3 মানে আমরা বলবো 1, এটা হলো 14 প্লাস 1 ইন্টু 3, তাহলে এটা করলো 14 প্লাস 3 মানে আমরা বলবো 17 গ্রাম। তাহলে কত বলবো, 17 গ্রাম। তাহলে আমরা কোন অপশান বি বলবো। শক্তি হলো কাজ করা হারকে আমরা অবশ্যই ক্ষমতা বলবো। কাজ করার সামর্থ্যকে অপশান বি বলবো। আর বিষ এগুলো তো হতে পারে কোনোদিন নয়, তাহলে অবশ্যই কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলবো। তারপরে দেখো বাষ্প তরলে ঘনীভূত হয় তাপ শোষণ করে, তাপ উৎপন্ন করে, উষ্ণতা কমে, উষ্ণতা বাড়ে। তাহলে বাষ্প যখন ঘনীভূত হয় তখন কি হয়, তাপ ছাড়ে। বাষ্প যখন ঘনীভূত হয় তাপ ছাড়ে, তাপ উৎপন্ন করে, আমরা অপশান বি বলবো। বা তাপ ত্যাগ করে, মানে এটা খুব ভালো হতো যদি অপশানে থাকতো তাপ নিষ্কাশন করে। এটা তাপ নিষ্কাশন করে, অপশানটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হতো। যাই হোক, এখানে অপশান বি তোমরা লিখবে, তাপ উৎপন্ন করে বা তাপ ত্যাগ করে, তাপ বর্জন করে। তারপর দেখো সোনার মানে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এই পদ্ধতিতে মানে ব্যবহার করা হয় যে শব্দ তরঙ্গ, সেটা হলো শব্দোত্তর। তাহলে শব্দ তরঙ্গ কোন শব্দ ব্যবহার করে সোনার পদ্ধতির সাহায্যে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করি। এই পদ্ধতিতে আমরা শব্দোত্তর শব্দ ব্যবহার করি। তারপরে দেখো কেরোসিন এবং জলের মিশ্রণ পৃথক করা হয় পাতন পদ্ধতিতে, আংশিক পাতন পদ্ধতিতে, ঊর্ধ্বপাতনের সাহায্যে, সেপারেটরি ফানেলের সাহায্যে। অবশ্যই অপশান ডি সেপারেটরি ফানেলের সাহায্যে। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, অবশ্যই তোমরা মনে রাখবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, অপশান সি।
খাট দ্রবণে মিথাইল অরেঞ্জ আমরা বলবো হলুদ। অপশান এ বলবো হলুদ। স্বাভাবিক বর্ণ হলো কমলা। অ্যাসিড দ্রবণে আমরা কি বলবো, সেটা লাল বলবো। আর খাট দ্রবণে হলুদ, এটা কিন্তু মনে রাখবে। সমযোজী যৌগ যা জলীয় দ্রবণ খাটধর্মী, এটা বিভিন্ন অপশান দিয়েছে। CCl4, CH4, NH3, HCl। অবশ্যই অপশান সি, NH3 মানে অ্যামোনিয়া। উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গ্লোবাল লবণের দাব্যতা প্রথমে বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়। তাহলে 0 থেকে 32.4 পর্যন্ত প্রথম বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়। তাহলে অপশান ডি আমরা বলবো, অপশান ডি। তারপরে দেখে নাও, সেটা হলো প্রোভাইড ঘাত স্কেলার না ভেক্টর? প্রোভাইড ঘাত অবশ্যই আমরা বলবো ভেক্টর রাশি। ঘাত হলো ভেক্টর রাশি, কারণ ঘাতের মান ও অভিমুখ দুই আছে, তাই আমরা বলবো ঘাত একটি ভেক্টর রাশি। এককবিহীন একটি ভৌত রাশির নাম যার একক থাকে না, সেটা হলো বিকৃতি। তাহলে বিকৃতির কোনো একক নেই, এককহীন মাত্রাহীন রাশি। টর কোন ভৌত রাশির একক? টর আমরা বলবো চাপের একক। পাস্কেল, টর এগুলো সব হলো চাপের একক। একটি মিশ্র গতির উদাহরণ হলো আমরা বলবো সাইকেলের চাকার গতি। সাইকেলের যে চাকার গতি, তাহলে এটা আমরা সাইকেলে লিখব, সাইকেলের চাকার গতি, এটা আমরা বলবো মিশ্র গতি। সময়ে গতিশীল কোনো কণার ত্বরণ কি? সমবেগ মানে বেগটা ধ্রুবক, তাহলে ত্বরণ থাকবে না, ত্বরণ শূন্য। ত্বরণ আমরা শূন্য বলবো। 1 HP সমান ড্যাশ ওয়াট। 1 HP মানে আমরা বলবো 746 ওয়াট। 1 HP মানে 746 ওয়াট। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য, এটা শূন্য হয়। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হবে? মানে অভিকেন্দ্র বল কোনো কার্য করে না, তাই কৃতকার্য কী হবে? শূন্য হবে। শব্দ তরঙ্গের প্রকৃতি কি? শব্দ তরঙ্গের প্রকৃতি হলো, সেটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। কর্ণপটলের কাজ কি? কর্ণপটলের কাজ হলো শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে প্রেরণ করা। তাহলে দেখে নাও, তাহলে এটা আমরা দেখে নেব যে দুইয়ের দাগের 9-এরটা, সেটা হলো শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে প্রেরণ করে। শব্দ তরঙ্গে কোথায় প্রেরণ করে? মধ্যকর্ণে প্রেরণ করে। তারপর দেখো এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপ একক কি? আমরা বলবো জুল। এসআই জুল kg⁻⁻1 Kelvin⁻⁻1 লিখব। জুল kg⁻⁻1 Kelvin⁻⁻1। তারপর দেখো পদার্থের অবস্থান্তরের সময় কোন প্রকার তাপের আদান প্রদান ঘটে? এটা পদার্থ যখন অবস্থান্তর ঘটবে, তখন আমরা লীন তাপ, অবস্থান্তরের সময় আমাদের সাহায্য করে লীন তাপ, তাই লীন তাপের আদান প্রদান ঘটে বা লীন তাপ ঘটায়। তারপর দেখো প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলে? নিউক্লাইড। প্রোটন এবং নিউট্রনকে একত্রে আমরা কি বলবো? নিউক্লাইড বলবো। তারপর দেখো পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণিকার নাম কি? পরমাণুর সবচেয়ে ভারী কণিকার নাম হলো নিউট্রন। ভারী কণিকা হলো নিউট্রন। এসআই দেখো এসটিপিতে 2 গ্রাম অণু এসটিপিতে 2 গ্রাম অণু CO2 আয়তন কত? 14টা। তাহলে আমরা 1 গ্রাম অণু CO2 মানে 22.4 লিটার। আর 2 গ্রাম অণু CO2 মানে আমরা বলবো 2 × 22.4, তাহলে আমরা বলবো 44.8 লিটার।
তাহলে কত বলবো 44.8 লিটার বলবো। তাহলে এটা হবে অপশন কত পাবে দেখে না এখানে, তাহলে অ্যান্সার হবে 44.8 লিটার। দু মোল নাইট্রোজেনে অনুসরণ কত? 1 মোল দেখে নাও, এখানে দেখে নাও 1 মোল নাইট্রোজেনে 15টা, তাহলে 1 মোল নাইট্রোজেনের অণুর সংখ্যা হলো 6.022 ইন্টু 10⁻23। তাহলে 2 মোল মানে 2 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে যেটা হবে দেখো 12.044 12.044 ইন্টু 10⁻23, এটাই অ্যান্সার হবে। তারপর দেখো 16টা কোলয়েড দ্রবণ অসমসত্ব। কোলয়েড দ্রবণ আমরা কি বলবো? অসমসত্ব বলবো। ইমালশন কারক, ইমালশন কারক উদাহরণ আমরা বলবো ইমালশন কারক, এটা আমরা সাবান বলবো, সাবান, ইমালশন কারক সাবান। প্রশমন দ্রবণের পিএইচ এর মান, এটা আমরা 7 বলবো। ক্ষারীয় দ্রবণের লিটমাসের প্রকৃতি, ক্ষারীয় দ্রবণের লিটমাসের প্রকৃতি, এটা লালটা নীল হয়, তাহলে লাল থেকে নীল হয়। লিটমাস, ক্ষারীয় দ্রবণের লিটমাস, এটা লাল বর্ণ থাকলে সেটা নীল হবে, তাহলে লাল থেকে নীল, তাহলে অ্যান্সার হবে নীল। তারপর দেখো কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? এটা আংশিক পাতন, তাহলে দেখে নাও, তাহলে 20 উত্তরটা হলো আংশিক পাতন। আংশিক পাতন, পেট্রোলিয়াম পরিশোধন করা হয় আংশিক পাতন পদ্ধতির সাহায্যে। তারপর দেখো চিনির দ্রবণ এবং মিশ্রিত দ্রবণ পৃথক করা হয় কোন পদ্ধতিতে? চিনির দ্রবণ মিশ্রিত দ্রবণ পৃথক করা হয়, সেটা আমরা বলবো কেলাসন পদ্ধতিতে, কেলাসন। তাহলে 21টা উত্তর হলো আমরা কি বলবো? কেলাসন পদ্ধতিতে। কেলাসন পদ্ধতির সাহায্যে আমরা চিনি থেকে মিশ্রিতে পৃথক করি। বৃষ্টির জল মৃদু জল না বৃষ্টির জল আমরা কি বলবো? বৃষ্টির জল মৃদু জল না ক্ষয় জল? বৃষ্টির জল অবশ্যই আমরা বলবো মৃদু জল, তাহলে অপশান, তাহলে এটা আমরা কি বৃষ্টির জল আমরা বলবো অবশ্যই মৃদু জল। তারপর দেখো ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? মনে রাখবে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের কাজ হলো ধাতব আয়ন পৃথক করা, তাহলে আমরা অ্যান্সার বলবো ধাতব আয়ন, তাহলে অ্যান্সার হবে ধাতব আয়ন। তাহলে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে ধাতব আয়ন থাকে। তারপরে দেখে নাও, এইগুলো আমি তোমাদের বলছি, দেখো এগুলো পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের টেক্সট বই। তোমাদের দেখবে যে রায়ান মার্টিন যে সহায়িকা আছে, সেই রায়ান মার্টিন সহায়িকা আমরা পেজ উল্লেখ করেছি, পেজ আমরা অবশ্যই দেখবে, আমি পেজ উল্লেখ করেছি, প্রশ্নের দাগ নাম্বার উল্লেখ করেছি। রায়ান মার্টিন তোমরা সহায়িকা খুললেই তোমরা উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো উত্তাল সমুদ্রের ওপরে তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন? এটা দেখবে পেজ নাম্বার 143-এ 2-এর দাগের 5-এর প্রশ্ন, এই উত্তরটা তোমরা পুরো পেয়ে যাবে। তারপরে দেখো 20 মিটার উচ্চ জলস্তম্ভের চাপ নির্ণয় করতে বলছে, দেখে নাও 3-এর অঙ্কটা, আমি 3-এর দাগে 2-এরটা। তিনের দাগের 2-এরটা আমরা জানি পি সমান এইচ রো জি, এটা জানি। এইচের মান 20, জি এর মান এখানে দেখো জি এর মান 10 বলা আছে, তলে ঘনত্ব বলা আছে 1000, ঘনত্ব 1000 লেখা হলো, আর জি এর মান 10 লেখা আছে। তাহলে দেখো শূন্য কটা? 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে আমরা বলবো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে দেখো দেখে নাও, তাহলে এখানে 5টা শূন্য আছে, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এককটা বলবো নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2, তাহলে একক হবে নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2, তাহলে একক হয়ে গেল। এখানে এইচ মানে উচ্চতা হলো 20,
রো মানে তরলের ঘনত্ব দেখো দেওয়া আছে 1000 kg/m³, আর জি মানে অভিকর্ষ ত্বরণ, মানটা দেখো 10 দেয়া আছে, মান বসিলাম, গুণ করলে উত্তর পেয়ে গেলাম। তারপরে দেখে নাও তিনেরটা, ওজন বাক্সকে বাটখারাগুলি 5:2:2 অনুপাতে রাখা হয় কেন? এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে। দেখবে যে পেজ 27-এ তোমরা পেয়ে যাবে, পেজ নাম্বার 27-এ 9-এর দাগের 1-এর প্রশ্নটা পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তর ওজন বাক্সের উত্তরটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 27-এ 9-এর দাগের 1-এরটা। আলোকবর্ষ কাকে বলে? এখানে দেখে নাও, পি মানে পেজ, আর এখানে কোশ্চেনের নাম্বার দেওয়া আছে, পেজ 18 2-এর দাগের 1-এরটা অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো শূন্যস্থানে পাখি উঠতে পারে না কেন? শূন্যস্থানে পাখি উঠতে পারে না কারণ সেটা অবশ্যই তোমরা এই উত্তরটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 83 2-এর দাগের 1-এর প্রশ্ন, পেজ নাম্বার 83 2-এর দাগের 1-এর। তারপর দেখো জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, দেখে নাও 5-এরটা। দেখে নাও জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক, তাহলে 1 জুল মানে আমরা বলবো 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন মানে আমরা বলবো 10⁵ ডাইন। 1 মিটার মানে 10⁵2 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে 10⁵ + 2 ডাইন সেন্টিমিটার। তাই 10⁷ ডাইন সেন্টিমিটার মানে আমরা কি বলবো? আর্ক বলবো। তাহলে আর্ক আমরা কি বলবো? আর্ক বলবো। তাহলে 1 জুল সমান আমরা কি বলবো? 10⁷ আর্ক। তারপরে দেখে নাও এখানে একটা অথবার একটা প্রশ্ন আছে যে m এবং 4m ভরের গতিশক্তির সমান ভরবেগের অনুপাত নির্ণয় করতে বলেছে। এর অথবার প্রশ্নটা দেখে নাও। অথবাটা m এবং 4m ভরের, দেখে নাও, তাহলে আমরা জানি m সমান √2me, এটা আমরা জানি। p সমান √2me, এটাও জানি। তাহলে এখানে আমাকে বলেছে ভরবেগ, তাহলে p1, এখানে বলা আছে 2m1, গতিশক্তি সমান বলতে ই লেখা হলো। তারপর দেখো p2 সমান √2m2e, তাহলে এদের দেখো গতিশক্তি সমান, বলা আছে ভরবেগের অনুপাত নির্ণয় করতে আমরা p1/p2 করছি। তাহলে p1/p2 করলে আমরা এখানে লিখে নেব √2m1e √2m2e, এটা আমরা জানি। তাহলে এখান থেকে দেখো আমরা বলবো তাহলে m1/m2 বলবো। m1 এর মান এটা আমরা কত পাবো? m1 এর মান m বলা আছে, আর m2-র মান কত বলা আছে? 4m বলা আছে। এটা কেটে গেল, তাহলে এটা 1/2 হবে। তাহলে p1:p2, এটা আমরা কত বলবো? 1:2 বলবো। তাহলে কত হবে? 1:2। তাহলে ভরবেগের অনুপাত হবে আমরা কত বলবো? 1:2। তারপরে দেখো 6-এর, দেখে নাও 6-এরটা বলা আছে 6-টা দেখো বলা আছে 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর গতিশক্তি বলা আছে, ভর কত সেটা নির্ণয় করো। 6-এরটা দেখো বলা আছে বেগ বলা আছে, তাহলে বেগ বলা আছে 10 মিটার/সেকেন্ড। গতিশক্তি ইকের মান বলা আছে 1200 জুল। তাহলে আমরা জানি ইকে সমান ½ mv², তাহলে এটা হলো 1200 বলবো, ½ m এর মান, আর ভি এর মান 10 তার স্কোয়ার আমরা বলবো। তাহলে এখান থেকে আমরা বলবো 1200 × ½ × m ইন্টু, এটা লিখবো, শূন্যগুলো কেটে গেল। তাহলে m এর মান কত পেয়ে যাব? m এর মান 12×24 পেয়ে যাব। তাহলে এখানে দেখো বলা আছে তাহলে বস্তুর ভর কত? তাহলে বস্তুর ভর আমরা পেয়ে যাব 24 কেজি। তাহলে বস্তুর ভর পেয়ে গেলাম 24 কেজি। তারপরে দেখে নাও চাঁদে বিস্ফোরণ হলে আমরা শুনতে পাই না কেন? চাঁদে বিস্ফোরণ হলে আমরা শুনতে পাই না কারণ 1-এর দাগের 2-এরটা, তাহলে 1-এর দাগের 2-এর প্রশ্ন এটা পেয়ে যাবে।
তারপরে দেখো 8-এরটা 10 গ্রাম জল 30 সেন্টিগ্রেড তাপমাত্রায় স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে। দেখে নাও 8-এরটা আছে এম এর মান বলা আছে 20 গ্রাম জল। তাহলে এখানে বলা আছে দেখো 20 গ্রাম জল 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে। তাহলে এম এর মান 20 বলা আছে। এস আপেক্ষিক তাপ মানে 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 এটা লিখবো। তারপরে দেখো টি মানে তাপমাত্রা বৃদ্ধি, স্ফুটনাঙ্ক মানে 100 থেকে আমরা কত বাদ দেবো 30 বাদ দেবো ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা বলবো 70 ডিগ্রি সেন্টিগ্রেড বলবো। আমরা জানি প্রয়োজনীয় তাপ আমরা H সমান mst বলবো। তাহলে এম এর মান 20, এস এর মান 1, টি এর মান 70। তাহলে এটা করলে কত হবে 1400 হবে। 1400 আমরা এককটা বলবো তাপের সিজিএস একক হলো ক্যালোরি, তাহলে অবশ্যই বলবো ক্যালোরি। তারপরে দেখো 40 পরেরটা অথবার প্রশ্ন আছে 40 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে। অথবার প্রশ্ন দেখে নাও 40 ক্যালোরি তাপ উৎপন্ন করতে, তাহলে এইচ এর মানটা আমার দেওয়া আছে 40 ক্যালোরি। আমরা জানি ডব্লু সমান জেএইচ, ডব্লু সমান কি বলেছে জেএইচ। তাহলে এখানে জে মানে জুল তুল্যাঙ্ক, জে এর মানটা তোমরা মনে রাখবে 4.2 ইন্টু 10⁻⁷, এটা আমরা বলবো আর্ক পার ক্যালোরি। এ মানে জুল তুল্যাঙ্ক 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। আর ডব্লু মানে প্রয়োজনীয় কৃতকার্য। এখানে এইচ এর মান কত, এইচ এর মান দেওয়া 40। তাহলে দেখো ডব্লুর মান তাহলে কি হবে, তাহলে 4.2 ইন্টু 10⁻⁷ ইন্টু 40 করলে দেখো কত আসছে দেখে নাও। ডব্লু সমান তাহলে 4.2 ইন্টু 40 ইন্টু 10⁻⁷, তাহলে এটা দেখো ডব্লুর মান পেয়ে যাব 168 ইন্টু 10⁻⁷, এককটা আমরা কি বলবো আর্ক। তাহলে প্রয়োজনীয় কৃতকার্য কত হবে 168 ইন্টু 10⁻⁷ আর্ক। তারপরে দেখে নাও 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতগুলি কার্বন ডাইঅক্সাইড অণু বর্তমান। দেখে নাও এটা বলবো কার্বন ডাইঅক্সাইড মানে আমরা কত বলবো 12 ইন্টু 2 ইন্টু 16, তাহলে এটা করলে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু বর্তমান কত বলবো, সেটা হলো 6.022 ইন্টু 10⁻23 এবার দেখে নাও 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু বর্তমান, তাহলে 6.022 ইন্টু 10⁻23 বাই 44। তারপর দেখো বলা আছে 22 গ্রাম, তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু বর্তমান, তাহলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 22 বাই 44। এটা কাটাকুটি করলে কত হবে, এটা কাটাকুটি করলে হবে 2 হবে। এটা কাটলে দেখো 3.011, তাহলে 3.011 ইন্টু 10⁻23, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু বর্তমান অ্যাভোগাড্রোর সংখ্যা একে বার করলাম আর 22 গ্রামে বার করলাম, বার করতে দেখো 3.011 ইন্টু 10⁻23। তারপরে দেখে নাও XI অর্থাৎ দেখো নাম্বার 11টা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার উপায়গুলো। এটা তোমরা দেখবে 247 পেজে 14 দাগে 5-এর প্রশ্নটা।
তাহলে 247 পেজে 14 দাগের 5-এর প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো অম্লরাজ কাকে বলে। অম্লরাজ কাকে বলে এটা হলো 280 পেজ তোমরা খুলবে 10-এর দাগে 4-এরটা। তারপর পিএইচ স্কেল এটা তোমরা পেয়ে যাবে 287 পেজে 26-এর 1-এর প্রশ্ন উত্তরটা পেয়ে যাবে, সেটা হলো পিএইচ স্কেল কাকে বলে। তারপর দেখো পরের প্রশ্নটা আংশিক পাতনে দুটি ব্যবহারিক প্রয়োগ, এটা দেখবে তোমরা 314 পেজে দেখবে 8-এর 1-এর প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে। তারপরে দেখে নাও যে ক্লোরিনেশন পদ্ধতিতে কিভাবে জল পরিশোধন করা হয়, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 331। তারপরে দেখে নাও 15টা হলো শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম, এটা হলো পেজ নাম্বার 337, 2-এর দাগের 12-এর দাগের 1-এরটা। পেজ নাম্বার 337 আমরা কত পাবো, সেটা 12-এর দাগের 1-এরটা। তারপর দেখো পরেরটা বার্নৌলি নীতি বিবৃত করতে বলছে। বার্নৌলি নীতি বিবৃত করতে বলছে, এর গাণিতিক রূপটা লিখতে বলছে। বার্নৌলি নীতি এর এই 1-এর প্রশ্ন, বার্নৌলি নীতি বিবৃত করতে বলছে, গাণিতিক রূপ লিখতে বলছে এবং এই নীতির সীমাবদ্ধতা লিখতে বলছে। এবং এই উত্তরটা পেয়ে যাব দেখবে তোমরা 160 পেজে 1-এর 2-এর উত্তরটা তোমরা পেয়ে 1-এর 2-এরটা। তারপরে দেখো বেগ সময় লেখচিত্র থেকে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2x প্রতিষ্ঠা করতে বলছে। এটা 100 পেজ নাম্বার 51 10-এর 5-এরটা এর উত্তর ব্যাখ্যা করা আছে, ভালো করে দেখে নেবে। তারপর দেখো অথবার প্রশ্ন হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমাকে বলেছে নিউটনের তৃতীয় সূত্র, এটা হলো তোমরা পেজ নাম্বার 94 অর্থাৎ 94 পেজে দেখবে 3-এর দাগের 2-এর উত্তরটা আছে। তারপর দেখো 4-এর দাগে 3-এরটা দুটি সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়ানো এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছোঁড়ার 2 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি এবং 4 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি পেল। পাহাড় এবং পাহাড় দুটির মধ্যে দূরত্ব কত সেটা বার করতে বলছে। এটা বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও ধরি ব্যক্তি থেকে নিকটবর্তী পাহাড়ের দূরত্ব, সেটা হলো x মিটার এবং দূরবর্তী পাহাড়ের দূরত্ব এটা y মিটার। তাহলে এই নিকটবর্তী পাহাড়ের দূরত্ব x মিটার, দূরবর্তী পাহাড়ের দূরত্ব আমরা কত বলবো, y মিটার বলবো। এখানে দেখে নাও তাহলে এখানে হলো যে তাহলে 2 সেকেন্ড তাহলে 2x, তাহলে আমরা বলবো 2x সমান, দেখো শব্দের বেগ বলা আছে 330, তাহলে কত সেকেন্ডে, 2 সেকেন্ডে। তাহলে 330 ইন্টু 2 গুণ করলে ডিস্টেন্স পাওয়া যাবে। তাহলে 330 2 দিয়ে গুণ করলে দূরত্ব পাওয়া যাবে। এখান থেকে দেখো এক্সের মানটা পেয়ে গেলাম 330 মিটার। এবার দেখো দূরবর্তী পাহাড় 2y মানে আমরা বলবো 330 ইন্টু কত সময় লাগছে, আমার সময় লাগছে 4 সেকেন্ড সময় লাগছে। তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাব 330, 2 দিয়ে কাটলে এটা 2 হবে, তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাব 660 মিটার। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 330 মিটার, ওয়াইয়ের মান পেয়ে গেলাম 660 মিটার। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হলো 330 প্লাস 660 মিটার। তাহলে এটা কত বলবো, এটা বলবো 990 মিটার। তাহলে পাহাড় দুটির মধ্যে দূরত্ব কত বলবো,
990 মিটার। তাহলে পাহাড় দুটির মধ্যে দূরত্ব পেয়ে গেলাম 990 মিটার। তারপর দেখে নাও জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে। জলজ প্রাণীদের জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে। জলজ প্রাণীদের ওপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব। এটা আমরা 328 পেজে দুয়েরটা 328 পেজে আমরা দুয়েরটা এই প্রশ্ন দেখলেই পেয়ে যাব। 5 প্রশ্ন দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল সংক্ষিপ্ত বিবরণ। এটা তোমরা 181 পেজ দেখবে, 181 পেজে 10-3 তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো 6 অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, এর মান কত। অ্যাভোগাড্রোর সংখ্যাতে কিভাবে অনুবীক্ষণিক এবং দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র রচনা করা যায় তা ব্যাখ্যা করতে বলছে। এটা আমরা 222 পেজ, অর্থাৎ 222 পেজে আমরা দুয়ের দাগে 3 এবং 3 এই 2-3 আমরা প্রথম প্রশ্ন উত্তরটা পাবো। 3 আমরা পাবো ওই অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে, মানে অনুবীক্ষণিক এবং দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র, এটা আমরা পেয়ে যাব। তারপরে দেখে নাও 7 কোলয়েডীয় দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়। এইটা আমরা পেয়ে যাব। কোলয়েডীয় দ্রবণ কীভাবে প্রস্তুত করা যায় তো আমরা দেখে নেব পেজ নাম্বার 240। 240-এ 4-1 উত্তরটা আমরা সংজ্ঞা দিয়ে আছি, সংজ্ঞা থেকেই আমরা প্রস্তুতটা বলে দিতে পারবো, ওখানটা লিখে নেবে। দেখো দেখে নাও অথবা প্রশ্ন, প্রকৃত দ্রবণের 3টে বৈশিষ্ট্য। এটা আমরা পেয়ে যাব 241 পেজে। 241 পেজে 3-2 তাহলে 241 পেজে 3-2 আমরা পেয়ে যাব। আর লাস্ট প্রশ্ন যেটা আছে সেটা হলো কৃষি জমিতে পিএইচের প্রভাব। এটা আমরা অবশ্যই 288 পেজ, অর্থাৎ 27-2 প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। এই কৃষি জমিতে পিএইচের প্রভাব 288 পেজে আমরা 27 প্রশ্ন 2 আমরা পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে আজকে আমরা এই আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, এটা ছোট প্রশ্নগুলো তার উত্তরগুলো করলাম, যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করে দেখালাম, এবং বড় প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটা আমরা ওই রায়ান মার্টিন সহায়িকার যেখানে আমরা পেজ নাম্বারগুলো আমরা অবশ্যই বলে দিলাম, এবং প্রশ্নের দাগ নাম্বারগুলো আমি অবশ্যই বলে দিলাম। তার সঙ্গে সঙ্গে যে কটা অঙ্ক আছে, অঙ্ক অবশ্যই সলভ করে দেখালাম। তোমার প্রয়াস তোমাদের অবশ্যই কাজে লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।